ডিয়ার স্টুডেন্টস, অগ্রণী এডুকেশনের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা রয়েছে আমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল চ্যাপ্টারটি কিন্তু অনেকটাই বড়, তাই একটি ভিডিওর মাধ্যমে আমরা পুরো বিষয়টাকে হয়তো তুলে ধরতে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তাই তোমাদের সুবিধার্থে এবং আমার সুবিধার্থে এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটিকে আমি 4 থেকে 5টি ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টাকে তুলে ধরব। আজকে বায়ুমণ্ডল চ্যাপ্টারের প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসে তোমরা যা যা জিনিস জানবে সেগুলো হচ্ছে বায়ুমণ্ডলের সংজ্ঞা জানবে এবং বায়ুমণ্ডলের উপাদান জানবে। আর এই যে দুটি পয়েন্ট থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসে না, এখান থেকে শর্ট প্রশ্ন অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বরে আসে, এবং যে সমস্ত 1 নম্বর 2 নম্বর প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোকে আমি ভিডিওর মাধ্যমে বলে দেব, এবং ভিডিও শেষে সেগুলো প্রশ্ন সমেত অ্যান্সার দিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট করে নেবে। চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করি। তাহলে দেখো, এই যে বায়ুমণ্ডল, যখন আমরা বায়ুমণ্ডল পড়ব তাহলে বায়ুমণ্ডল বলতে কি বুঝো? তাহলে বায়ুমণ্ডল যেমন আমরা বাড়িমণ্ডল, বাড়ি মানে কি? বাড়ি মানে হচ্ছে জল। তা জলভাগটাকে আমরা জলমণ্ডল অর্থাৎ বাড়িমণ্ডল যেমন বলি, সেরকম বায়ুমণ্ডল অর্থাৎ যেখানে বায়ু আছে, যেখানে আমাদের বায়ু আছে, আমাদের যে জায়গাটায় গ্যাসীয় উপাদানগুলি রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল যদি বলি সংজ্ঞাতে, তাহলে আমরা লিখছি যে বায়ুমণ্ডল কাকে বলে। বায়ুমণ্ডল, এই যে বায়ুমণ্ডলের সংজ্ঞা আমরা বলছি যে ভূপৃষ্ঠের ঊর্ধ্বে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, পৃথিবীর চারদিকে বেষ্টন করে রেখেছে তাকে বায়ুমণ্ডল বলে। এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীর ভূপৃষ্ঠ হচ্ছে উপরের অংশটা, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যে কঠিন শক্ত আবরণ যার উপর আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভূপৃষ্ঠ অর্থাৎ মাটিটা। এখান থেকে ঊর্ধ্বে উপরের দিকে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, এখানে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। সেই সমস্ত গ্যাসগুলো অদৃশ্য, অর্থাৎ এই গ্যাসগুলোকে আমরা চোখে দেখতে পাই না, তাই অদৃশ্য কথাটি লিখেছি। এই অদৃশ্য গ্যাসীয় আবরণ কি করছে পৃথিবীর চারদিকে। তাহলে এটা যদি পৃথিবী হয়, এর চারদিকে চাদরের মতন বেষ্টন করে রয়েছে। এই চারদিকে চাদরের মতন বেষ্টন করে রয়েছে। কে বেষ্টন করে রয়েছে? এই গ্যাসগুলো। সেটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে অপরের অংশটা, অর্থাৎ যেটা আমরা কিন্তু স্পর্শ বা আমরা দেখতে পাচ্ছি না, এই ফাঁকা শূন্যস্থান অঞ্চলটাই হচ্ছে আমাদের কি? বায়ুমণ্ডল। এখানে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। এরপর চলো, এটা বায়ুমণ্ডল সংজ্ঞাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বায়ুমণ্ডলের উপাদান অর্থাৎ বায়ুমণ্ডলে কি কি জিনিস রয়েছে আমরা সংজ্ঞাতে পড়লাম কি? বায়ুমণ্ডল হচ্ছে গ্যাসীয় উপাদানের কথা জানলাম। তাহলে তোমরা বলবে স্যার কি শুধু গ্যাসীয় উপাদানে রয়েছে? গ্যাসীয় উপাদান নেই, গ্যাসীয় ছাড়া রয়েছে আমাদের, যেমন 2 নম্বর পয়েন্ট রেখেছি আমি জলীয় বাষ্প, এবং 3 নম্বর পয়েন্ট রেখেছি ধূলিকণা। এই গ্যাসীয় উপাদানের মধ্যে তোমরা জানো যে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম। এই সমস্ত গ্যাসগুলো কোথায় রয়েছে? এই বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে। এদের মধ্যে 4টি গ্যাস আমরা ভালোভাবে জেনে যাব। এই 4টি গ্যাস কিন্তু পরীক্ষাতে বারবার কোয়েশ্চেন আসে। এই কোন 4টি গ্যাস? প্রথমে হচ্ছে নাইট্রোজেনের গ্যাস, নাইট্রোজেন। 2 নম্বরে হচ্ছে অক্সিজেন গ্যাস। 3 নম্বর হচ্ছে আর্গন। 4 নম্বরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড, এই নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2, অক্সিজেনের সংকেত হচ্ছে O2, আর্গন হচ্ছে AR, কার্বন
কার্বন ডাই অক্সাইড হচ্ছে CO2। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসে? এখান থেকে প্রশ্ন আসে যে বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণ কোন গ্যাসটি রয়েছে। তাহলে বায়ুমণ্ডলে সব থেকে তোমাদের জেনে রাখবে যে বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণ গ্যাস হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেন গ্যাস কতটা পরিমাণ জুড়ে রয়েছে বায়ুমণ্ডলে? বায়ুমণ্ডলের 78.08%। অক্সিজেন কত পরিমাণ রয়েছে? অক্সিজেন রয়েছে নাইট্রোজেনের পরের স্থান হচ্ছে অক্সিজেন, অর্থাৎ বায়ুমণ্ডলের 2 নম্বর স্থান দখল করে রয়েছে আমাদের অক্সিজেন গ্যাস। এই অক্সিজেন গ্যাস কত পরিমাণ রয়েছে? 20.95%, বা কোনো কোনো বইয়ে তোমরা এটাকে 21% হিসাবেও দেখতে পাবে, অর্থাৎ রাউন্ড ফিগারে 21% লেখা আছে। এরপর তাহলে প্রথমে আমরা জানলাম যে নাইট্রোজেনের সব থেকে বেশি পরিমাণ গ্যাস রয়েছে বায়ুমণ্ডলের মধ্যে, তারপর হচ্ছে অক্সিজেন হচ্ছে 2 নম্বর পজিশনে রয়েছে। তাহলে দেখো, আর আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস। আর্গন পরিমাণ কত? 0.93%। এই নিষ্ক্রিয় গ্যাস কি আমি একটু পরে বলছি। তারপর রয়েছে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এর পরিমাণ হচ্ছে 0.033%। এই 4টি গ্যাসের পার্সেন্টেজ আমাদের পরীক্ষাতে বারবার আসে, তাই এই 4টি গ্যাসের পার্সেন্টেজটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। এরপর এই যে এটা আমি পার্সেন্টেজ অর্থাৎ এদের ভাগগুলো দেখালাম, এই ভাগগুলোকে আমরা যদি একটা ছকের মাধ্যমে আঁকার চেষ্টা করি তাহলে আরও বিষয়টা তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ধরো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের যে সমস্ত গ্যাস রয়েছে সেই সমস্ত গ্যাস, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, আর্গন, সমস্ত গ্যাসগুলো এই বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে। এই সমস্ত গ্যাসগুলোকে যদি আমি 100% ধরি সমস্ত গ্যাসগুলো, তার মধ্যে আমাদের নাইট্রোজেন রয়েছে 78.08%। তাহলে কতটা স্থান দখল করে রয়েছে? 78.08 মানে এতটা, এখান থেকে শুরু করে প্রায় এতটা স্থান দখল করে রয়েছে আমাদের কোন গ্যাস? নাইট্রোজেন গ্যাস। তাহলে এটা যদি পুরো বায়ুমণ্ডল হয়, বায়ুমণ্ডলের 78.08 মানে অর্ধেকেরও বেশি, অর্থাৎ 80%-এর কাছাকাছি স্থান দখল করে রয়েছে নাইট্রোজেন। 2 নম্বরে রয়েছে অক্সিজেন। অক্সিজেনের পার্সেন্টেজ কত রয়েছে? রাউন্ড ফিগার আছে 21%। তাহলে এখান থেকে আমি 21%, এটা যদি 21% হয়, এটা আছে 21%, এটা কি হচ্ছে? অক্সিজেন গ্যাস। তাহলে বাকি গ্যাসগুলো কত পার্সেন্ট রয়েছে? সমস্ত বাকি এই দুটি গ্যাস ছাড়া তো আমাদের বায়ুমণ্ডলে অনেক গ্যাস রয়েছে। সেই সকল গ্যাসগুলি যেমন কার্বন ডাইঅক্সাইড রয়েছে, হাইড্রোজেন রয়েছে, হিলিয়াম রয়েছে, মিথেন রয়েছে, আর্গন রয়েছে, এই সমস্ত গ্যাসগুলো এই 1%-এর মধ্যে স্থান দখল করে রয়েছে। এইটুকু জায়গার মধ্যে সমস্ত গ্যাসগুলো আমাদের রয়েছে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমাদের বায়ুমণ্ডলের পুরোটা অঞ্চল জুড়ে এই দুটি গ্যাসের পুরোটা স্থান দখল করে রয়েছে। এই দুটি গ্যাসকে যদি যোগ করা হয় এদের পার্সেন্টেজ, তাহলে আমরা দেখতে পাবো যে 78 + 21 = 99, অর্থাৎ 99% স্থান দখল করে রেখেছে। এরপর এই 4টি গ্যাসের কথা মাথায় রাখবে। আর আমি বললাম যে আর্গনটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ যে গ্যাস আমাদের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সেই গ্যাসগুলো হচ্ছে আমাদের আর্গন। না, সেই গ্যাসগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। উদাহরণ হিসাবে যেমন আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, এই গ্যাসগুলো কিন্তু কি হয়? এই গ্যাসগুলো আমাদের রাসায়নিক বিক্রিয়া করে। তাহলে চলো একটা উদাহরণ হিসাবে আমরা বলি। যেমন তাহলে তোমরা সকলেই জানো যে এই যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি হয় কি? জল। আমরা ছোট থেকে পড়ে আসছি যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হয়ে বা রাসায়নিক বিক্রিয়া করে আমাদের জল উৎপন্ন করছে। জল হচ্ছে H2O। অর্থাৎ এখানে দুটি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু রাসায়নিক বিক্রিয়া করে এক অণু জল উৎপন্ন করে, H2O, অর্থাৎ এক অণু
জল উৎপন্ন করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন এবং অক্সিজেন এবং নাইট্রোজেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো কিন্তু আমাদের রাসায়নিক বিক্রিয়া করে। এখানে আমি একটা উদাহরণ দিলাম, এই গ্যাসগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর আর্গন কিন্তু আমাদের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই আর্গনকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি। তাহলে যদি তোমাদের যদি কনফিউজ করার জন্য প্রশ্নটা আসে, যদি আসে যে বায়ুমণ্ডলে সর্বাধিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি রয়েছে, যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে বায়ুমণ্ডলে সর্বাধিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি রয়েছে, তো তোমরা নাইট্রোজেন করতে যাবে না, কারণ নাইট্রোজেন নিষ্ক্রিয় গ্যাস নয়। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন। এই আর্গন ছাড়া অনেক নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। আর্গন ছাড়াও আর নিষ্ক্রিয় গ্যাস রয়েছে হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন, জেনন, এগুলো কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। তাহলে সব থেকে বেশি পরিমাণ যে নিষ্ক্রিয় গ্যাসটা রয়েছে আমাদের বায়ুমণ্ডলে সেটা হচ্ছে আর্গন। যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু আমাদেরকে নাইট্রোজেন যদি নিষ্ক্রিয় গ্যাসের কথা বলে তাহলে কিন্তু আমরা না আর্গনের টিক মারব। ঠিক, তাহলে আমরা জেনে নিলাম গ্যাসীয় উপাদান সম্পর্কে। এরপর আমাদের 2 নম্বর পয়েন্টটি, বায়ুমণ্ডলের উপাদান হিসাবে 2 নম্বর পয়েন্টটি হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প কি? যে জলীয় বাষ্প হচ্ছে তো আমাদের যে সূর্যের তাপে আমাদের পৃথিবীর জলভাগ অর্থাৎ সমুদ্র, মহাসাগর, নদী, নালা জল কি হচ্ছে? উত্তাপ্ত হচ্ছে, এবং উত্তাপ্ত হয়ে সে জলটা বাষ্প হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, সেটা হচ্ছে জলীয় বাষ্প। এবং যখন জলটা উপর দিকে উঠে যাচ্ছে বাষ্প হয়ে এবং ওপরে গিয়ে সেটা শীতল হয়ে জলকণায় পরিণত হচ্ছে, এবং সেই জলকণাগুলি পরবর্তীকালে মেঘ হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে জলীয় বাষ্প। কঠিন উপাদান, এইখান থেকে একটু জানতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। কঠিন উপাদান কি? যে বাতাসের মধ্যে শুধুমাত্র গ্যাসীয় উপাদান এবং জলীয় বাষ্পই থাকে না, অর্থাৎ বায়ুমণ্ডলে এখানে আমাদের কঠিন উপাদানও কিন্তু থাকে। তাহলে কঠিন উপাদান বলতে কোনগুলো? যে যেমন ধূলিকণা রয়েছে, অর্থাৎ ছোট ছোট ধূলি এবং বালুর কণা, সেগুলো কিন্তু বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে, যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, সেগুলো যেমন কঠিন কণা। এছাড়াও বিভিন্ন কলকারখানা এবং গাড়ির থেকে নির্গত কার্বন কণা, সিসার কণা, সালফারের কণা, এগুলো কিন্তু আমাদের কঠিন কণা। এছাড়াও রয়েছে যে ফুলের রেণু, সেটা কিন্তু কঠিন কণা। এই কঠিন কণা থেকে কি প্রশ্ন আসে যে এরোসল কি? পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে এরোসল কি? এরোসলটা হচ্ছে যে বাতাসের মধ্যে ভাসমান যে কঠিন কণাগুলি আমরা বললাম, সেই কঠিন কণাগুলি হচ্ছে এরোসল। যেমন ধুলোবালি থাকছে, তেমনি কার্বন কণা, সিসার কণা, ক্যাডমিয়াম কণা, এগুলো হচ্ছে কঠিন কণার মধ্যে পড়ছে, সেগুলো হচ্ছে এরোসল। তাহলে আশা করি এরোসল জিনিসটা বুঝতে পেরেছ। এরোসলটা কিন্তু তোমরা নোট করে রাখো। এরোসলটা পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে। এর 1 নম্বরও পড়তে পারে বা 2 নম্বরের জন্য এরোসলটা পড়তে পারে। তাহলে আজকের যে আলোচনা বিষয় ছিল, সে আলোচনা বিষয় সম্পূর্ণ করলাম, এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাদের জন্য আজকের যে আলোচনা বিষয়, সে আলোচনা বিষয়ের উপর কিভাবে কি প্রশ্ন হতে পারে সেগুলো আমি কিন্তু দিয়ে দেবো, সেটা তোমরা স্ক্রিনশট করে নেবে। আজকের ভিডিওতে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, কারণ তোমাদের লাইক আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো তোমরা যদি কিছু উপকার পাও তাহলে এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব অর্থাৎ যারা ক্লাস 10-এ পড়ছে তাদের কাছে শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আমাদের প্রতিদিনের ভিডিও আপলোড করা হয়। এখানে শুধুমাত্র যে ভূগোল বিষয়ের ভিডিও তা নয়, এখানে আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি সমস্ত বিষয়ে আমরা ভিডিও দিয়ে থাকি। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে।